আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড লেট আফটারনুন। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি আদনান পাভেল। আপনারা যারা রেগুলারলি কমিউনিটি ম্যাটার্স দেখেন আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি বা বাংলাদেশি কমিউনিটির উপর প্রভাব ফেলছে বা অদূর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ নিয়ে, সেফার বেটার অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ, এই টপিকে আমরা কথা বলবো। এবং এই টপিকে আমাদের সাথে আজকে কথা বলার জন্য অনেক এক্সপার্ট স্পিকার জয়েন করবে। এই পর্যায়ে আমার সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে উপস্থিত আছেন সিনিয়র জার্নালিস্ট এবং ব্রডকাস্টার জনাব বুলবুল হাসান। বুলবুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য, আমন্ত্রণ জানাবার জন্য। আমি আমাদের আরো অনেক অতিথিরাই আজকে জয়েন করবে, অনেকে অনলাইনে জয়েন করবে, অনেকে সশরীরে আসবে। আমি যদি প্রথম আপনাকে দিয়ে শুরু করি বুলবুল ভাই, আমরা জানি যে 5ই আগস্টের পরে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে এর মাধ্যমে কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি কতটা অপটিমিস্টিক না পেসিমিস্টিক, বা আপনার ওভারঅল টেকটা কি এই ম্যাটারে? ধন্যবাদ। এই প্রশ্নের এক কথা জবাব দেওয়া খুব মুশকিল। মানে আমি যদি বলি অপটিমিস্টিক, সেটাও বলা যায়, আবার বলা যায় যে খুব বেশি আশাবাদী নই, সেটাও কিন্তু একটা দিক আর কি। আমরা ছোটবেলায় বিতর্ক করতাম যে একটা গ্লাসের যখন অর্ধেক পূর্ণ থাকে আমরা বলতাম যে এটা গ্লাসটা হচ্ছে হাফ ফুল, আবার অন্যভাবেও বলা যায় আর কি, হ্যাঁ, যে এটা হাফ এমটি, তাই তো? আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে আপনি যদি লক্ষ্য করেন যে স্বাধীন বাংলাদেশে দুবার এই ধরনের গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। একটা হচ্ছে এরশাদ সাহেবের সময়, আর একটা এই সাম্প্রতিক সময় আমরা দেখলাম। এবং এই অভ্যুত্থানের জন্য যে ধরনের অ্যাসপিরেশন প্রয়োজন হয়, যে ধরনের প্রতিবাদী দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয়, যে ধরনের আমি বলবো যে কারেজ দরকার হয়, সবকিছুই বিদ্যমান ছিল এই আন্দোলনে। এবং তাতে করে আপনি কিন্তু আশাবাদী হতেই পারেন যে এই স্পিরিটটি ধারণ করে আগামী দিনগুলোতে আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে দূর করা সম্ভব। কিন্তু সেই জায়গায় মানে অনেকগুলো ইফ বাট রয়েছে। কেননা আপনি একটা সমাজকে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে রাতারাতি বদলে ফেলতে পারবেন না, সেটির জন্য সময়ের প্রয়োজন, তাই তো? এবং আমার অন্তত আমার যে রাষ্ট্র চিন্তা, সেখানে আমি খুব স্পষ্টতই একটা বিষয় অনুভব করতে পারি যে বিপ্লব করে আপনি একটা ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারেন। সেটি বাঙালি দিনের পর দিন করেছে। আপনি ভাষা আন্দোলন বলেন, মুক্তিযুদ্ধের যে বিরাট ক্যানভাস, সেটিকে আপনি বিবেচনা করতে পারেন, আপনি 90-এর গণ অভ্যুত্থানের কথা বলতে পারেন, আপনি সাম্প্রতিক যে গণ অভ্যুত্থান আমরা সবাই দেখলাম, দূরে বসেও দেখলাম, সেটির কথাও আমরা বলতে পারি। কিন্তু রাষ্ট্র গঠনের জন্য আপনি লক্ষ্য করবেন যে রাষ্ট্র গঠনের জন্য সত্যিকার অর্থে যে ধরনের ধীশক্তি প্রয়োজন, যে ধরনের জাতীয় ঐক্য প্রয়োজন, সেই জায়গাটিতে কিন্তু আমরা বারবার ব্যর্থ হয়েছি। আমরা মহান মুক্তিযুদ্ধের পরে আমরা লক্ষ্য করেছি যে মানুষের এক ধরনের আকাঙ্ক্ষার জায়গা ছিল যে এত নিপীড়ন, একটা উপনিবেশিক শক্তির বিরুদ্ধে আমরা এত রক্তক্ষয় করে স্বাধীনতা অর্জন করেছি। তার মানে হচ্ছে কি যে 71 সালের 16 ডিসেম্বরের পরেই সবকিছু রাতারাতি বদলে যাবে। এই ধরনের আকাঙ্ক্ষা কিন্তু খুবই প্রবলেমেটিক। কেননা রাষ্ট্রকে আপনার নির্মাণ করতে হবে, এবং রাষ্ট্র নির্মাণের জন্য যে ধরনের পেশেন্স দরকার, রাষ্ট্র নির্মাণের জন্য যে ধরনের বলবো যে পরিকল্পনা দরকার বা ভবিষ্যৎমুখী একটা চিন্তা দরকার, সেই চিন্তার অনুপস্থিতি আমরা কিন্তু গত 50 বছরে লক্ষ্য করেছি। এখন সাম্প্রতিকতম আন্দোলনের পরে আমরা অনেকে আবার আগের মতোই আশাবাদী হয়ে গেছি যে আচ্ছা ঠিক আছে, স্বৈরাচারের পতন হয়েছে, কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা একটা নতুন ব্যবস্থার ভেতর প্রবেশ করেছি, তার মানে হচ্ছে সব সমস্যা রাতারাতি পরিবর্তন হবে। আপনি তো মানুষগুলোকে বদলে ফেলতে পারবেন না আদনান, তাই তো? প্রতিষ্ঠানগুলোতে আপনি এই যে হঠাৎ করে ধরেন জুডিশিয়ারিতে আমরা পরিবর্তন দেখলাম, বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে পরিবর্তনগুলো দেখলাম, এটা তো আপনি উপরিকাঠামোর পরিবর্তন করলেন। কিন্তু ভেতরে ভেতরে আমরা যে একটা ক্ষয়িষ্ণু সমাজের ভেতরে বাস করছি, রাষ্ট্রের বিভিন্ন অর্গানকে যে আমরা একেবারে গোড়া থেকে নষ্ট করে ফেলেছি, সেটা তো 1-2 দিন, 1-2 সপ্তাহ বা 1-2 মাসের ব্যাপার নয়। এটা দিনের পর দিন আপনাকে বিল্ড করতে হবে। সেই জায়গাটিতে আমার কাছে মনে হয় যে একটা প্রশ্ন আমার মনে হয় আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের মানে উত্থাপন করা দরকার। সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার এখন রাষ্ট্র পরিচালনা করছে, তাদের কি অবজেক্টিভ কি?
তারা আসলে কি করতে এসেছে? একটা কি নির্বাচন দিয়ে তারা চলে যাবে? নির্বাচিত সরকার এসে এই জঞ্জালগুলো পরিষ্কার করবে, বা রাষ্ট্র গঠনের যে কথাগুলো আমি এতক্ষণ বললাম সেই রাষ্ট্র গঠন প্রক্রিয়া অংশ নেবে, নাকি তারা এমন একটি পর্যায়ে রেখে যাবে দেশটাকে, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে যারাই আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হন তারা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবে? এটা কিন্তু স্পষ্ট নয়, এবং সে কারণে আমরা দেখছি প্রাথমিকভাবে বেশ কিছু জটিলতা কিন্তু তৈরি হয়েছে, এবং এই জটিলতাগুলো আমার কাছে মনে হয় যে খুবই মানে কাঙ্ক্ষিত নয়, অনাকাঙ্ক্ষিত, তাই তো? যেমন ধরেন অপরাধীদেরকে আপনি বলছেন যে তারা অপরাধী, এখানে এদেশে কিন্তু এভাবে বলা যায় না যে অপরাধী, আপনাকে বলতে হবে এলিস যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হচ্ছে। তো তাদেরকে আপনি আনটিল প্রুভেন গিলটি, অ্যাবসলিউটলি, আপনি তাদেরকে আদালতে নিচ্ছেন, আপনি আদালতের সব ধরনের নিয়ম কানুন বা যে কোড আছে সবকিছুকে ভেঙে আপনি তাদেরকে আক্রমণ করছেন, মানে বিভিন্নভাবে হেনস্থা করছেন, মানে সেম ফর্মুলাটাতে আবার ফিরে যাচ্ছে কিনা। তার মানে হ্যাঁ, এই সংখ্যাটা কিন্তু রয়ে গেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে না, এক ধরনের অ্যাঙ্গার থেকে তো এই বিষয়গুলো হতে পারে, মানে আমি সেগুলোকে সমর্থন করছি না, কিন্তু এটা নিউটনের সূত্র বলেন আর যেটাই বলেন না কেন, আবার এটা আবার হবে কিনা আসে। রাইট, কিন্তু যারা সরকারের দায়িত্বে রয়েছেন, হোক সেটা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের কিন্তু একটা দায়িত্ব রয়েছে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা। কেননা আমাদের সংবিধান বলছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু মানবিক মর্যাদা এটা কিন্তু সুরক্ষিত করার দায়িত্ব কিন্তু যারা সরকারে থাকবেন তাদের। সেই জায়গাটিতে তাদের এক ধরনের বিলম্বিত প্রতিক্রিয়া বা বিলম্বিত একটি অবস্থান আমাকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। বুলবুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন যে আপনার প্রতিক্রিয়াটা হচ্ছে মিশ্র, একদিকে আপনি অপটিমিস্টিক, আরেক দিকে আপনি দেখছেন যে 5ই আগস্টের পরে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে যেটা কিনা আমরা চাই না, বা এরকম হোক, সেটা আবার রিপিট হোক 5 বছর পর, 10 বছর পর, যে একজন আঘাত করবে, আবার ওই ব্যক্তি যখন ক্ষমতায় যাবে সে আবার আরেকজনকে আঘাত করবে, তার তো সেম সাইকেলে আমরা পড়ে যাচ্ছি। শুধু যোগ করি, সেটা হচ্ছে যে আমরা কিছু মৌসুমী প্রতিবাদী বিপ্লবীদেরকে দেখেছি যারা সুসময়ে এসে অনেক কথা বলেছেন, আমি সেটিকে কটাক্ষ করছি না, সেই অবস্থানটির প্রতি আমার সম্মান রয়েছে, কিন্তু আপনি দেখেন যে একটা সরকার কখন স্বৈরাচারী হয়ে ওঠে, 16 বছরের পথ চলায়। আমরা যখন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ফোরামে কথা বলেছি, তখন কিন্তু এই মানুষগুলোর একটা বিরাট অংশকে খুঁজে পাইনি। এই প্রতিবাদটি যদি আরো আগে থেকে জারি থাকতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা হয় না। আমি মনে করি যে এবারও একই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, যে মানুষগুলো ভয়েস রেজ করেছেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক মূল্যবোধ কোথায় ব্যাহত হচ্ছে, কোথায় মানবাধিকার বিপন্ন হচ্ছে, এই জায়গাগুলো সবসময় বলা দরকার। ধন্যবাদ। আমার কাছে আমার খুব হাম্বল অবজারভেশন থেকে যেটা মনে হয়, অ্যাটলিস্ট আমরা এইসব ব্যাপার নিয়ে এখন কথা বলতে পারছি, এটা আমার কাছে, এই যে ফ্রিডম, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আর কি। এখানে আমার স্লাইটলি দ্বিমত আছে, মানে ফ্রিডম কতটুকু পুরোপুরি আপনি এক্সারসাইজ করতে পারছেন কিনা সেটা তো আসলে লন্ডনে বসে আমরা সবসময় বুঝতে পারি না, কিন্তু এখনো যে অবস্থার ভেতরে আওয়ামী লীগের 16 বছরে যেরকম একটা বাক স্বাধীনতা, মত প্রকাশের যে স্বাধীনতা, সেটি যেভাবে খর্ব হয়েছে, আমরা কিন্তু এই অল্প দিনের মধ্যেও সেই বিষয়টা দেখছি। এক ধরনের মব তৈরি হয়েছে, মব জাস্টিস তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে। আপনি দেখবেন যে কাজটি আওয়ামী লীগ করেছে গত 1 মাসের, যদি আপনি টেলিভিশনের কাভারেজ থেকে শুরু করে টেলিভিশনগুলোকে, হয়তো অন্তর্বর্তীকালীন সরকার বলছে না যে তোমরা এই কথাগুলোই বলো, কিন্তু ওই যে সেলফ সেন্সরশিপের যে ধারণাটি তৈরি হয়েছে যে আমাকে বোধহয় এই লাইনে কথা বলতে হবে, এটা আসলে গণমাধ্যমের স্বাধীনতা, অবশ্যই নয়। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ বুলবুল ভাই। আমি আপনার কাছে আবারও ফেরত আসবো কিছুক্ষণ পর। আমার সাথে আরও বেশ কিছু অতিথি জয়েন করেছে অনলাইনের মাধ্যমে। তো জনাব তৌফিকুল ইসলাম রিমন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি আপনার ক্যামেরাটা মনে হয় ল্যান্ডস্কেপ করতে হবে, আপনার ক্যামেরাটা দেখা যাচ্ছে রোটেশনটা অন করতে হবে মনে হয়। আপনি কি শুনতে পাচ্ছেন এখন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনার ক্যামেরাটা যদি আপনি এখন ঠিক আছে, আপনার ক্যামেরাটা এখন ঠিক আছে। আমি যদি আপনার কাছে আসি, আপনি সিনিয়র প্রিন্সিপাল প্ল্যানিং অফিসার নটিংহাম সিটি কাউন্সিল, আমি আপনার কাছে ফেরত আসব। আপনার ক্যামেরাটা যদি আপনি একটু ঠিক করেন, ল্যান্ডস্কেপ করেন, আমি আপনার কাছে এরপর আসছি। আমার সাথে এই পর্যায়ে জয়েন করেছে আমার সাথে ইফতি ইসলাম, জনাব ইফতি ইসলাম আছে। আমাকে কি শুনতে পাচ্ছেন জনাব ইফতি ইসলাম?
জনাব ইফতি ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার সাউন্ডটা মনে হয় আনমিউট করতে হবে। আপনার মাইকটা আনমিউট করলে আমরা আপনাকে শুনতে পাবো। যে আমি আমাদের সাথে আরও জয়েন করেছে রিজওয়ানুল হক মাসুদ, উনি এক্স লেকচারার আইআর ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা। জনাব রিজওয়ানুল হক মাসুদ, আমি যদি আপনার কাছে আসি, ইফতি সাহেবের কাছে যাব, বাট আমি আপনার কাছে যদি আসি, আপনার কাছে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আপনার কি এক্সপেকটেশন? জনাব রিজওয়ানুল হক মাসুদ। জি ধন্যবাদ। আসলে আমি ওই আন্দোলনের সময় বাংলাদেশে ছিলাম, তো আসলে যেভাবে হয়েছে আমি প্রথমে স্মরণ করছি যাদের ত্যাগের কারণে আসলে আমাদের এই আন্দোলনটি সফল হয়েছে। কারণ যে পর্যায়ে যাচ্ছিল আন্দোলনটি, সেটি যদি আসলে সফল না হতো তাহলে হয়তো বা আমরা আরো অনেক রক্তক্ষয়ী একটি অবস্থা দেখতে পেতাম। তো আমার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশার জায়গাটি হচ্ছে যে আমাদের জনাব বুলবুল যেটা বললেন, যে আমাদের আসলে আমরা উপরের কিছু জায়গায় হয়তো বা ব্যক্তি পরিবর্তন করছি, কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কারের জায়গায় এখন আমরা হয়তো বা হাত দিতে পারিনি। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে আমরা এখনো রাষ্ট্র সংস্কারের যে সব প্রস্তাবনা, সেগুলো আমরা এখনো পাইনি। তারপর হচ্ছে নিশ্চয়ই আমাদের সংবিধান সংস্কারের দিকে যেতে হবে। এটা খুবই ভালো জিনিস যে তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছেন এবং সেখানে কিছু কিছু প্রস্তাবনা এ পর্যন্ত এসেছে দেখেছি, যে ওনারা চাচ্ছেন যে প্রধানমন্ত্রী পদে যেন দুবারের কেউ না থাকেন, এরকম কিছু প্রস্তাবনা। তবে আমার মনে হয়, আপনার কি এক্সপেকটেশন ইন্টারিম গভর্নমেন্টের কাছে? আপনি একজন একাডেমিক হিসেবে আপনার কি এক্সপেকটেশন? যে আমার এক্সপেকটেশনটা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটা খুব বেশি, এবং এখানে বিশেষ করে যে আমাদের যে ফার্স্ট পাস্ট পোস্ট যে ইলেকটোরাল সিস্টেম, জি জি জি, সেখানে আপনার উইনার টেকস অল যে মাইন্ডসেট, সেটা কিন্তু একজন যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসে সেখানে তাকে অথরিটেরিয়ান করার সেই সুযোগটা করে দেয়। তো সেখানে আমি জানি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের হয়তো বা অনেক অসুবিধা আছে, কিন্তু বাংলাদেশে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমটা চালু করতে পারি কিনা সেটি হচ্ছে আমরা দেখতে পারি। কারণ সেটা হলে তখন কোন সংসদ নেতা সর্বময় ক্ষমতার অধিকারী যে হয়ে যাবেন, সেটা হয়তো বা হবে না। এবং আপনি যদি বর্তমান সংবিধানে দেখেন, অনেক প্রতিষ্ঠান, অনেক কমিশন, সাংবিধানিক কমিশনের সেই সকল সুপারিশ প্রধানমন্ত্রীর অফিসের কার্যালয় হয়ে তারপরে রাষ্ট্রপতির কর্তৃক অনুমোদিত হতে হয়। তো এই ক্ষমতাটার জন্য ডিসেন্ট্রালাইজড করা হয়, তাই তো? জি। এবং সেখানে যদি আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমটা থাকে, তাহলে একজন প্রাইম মিনিস্টার যেন সকল মানে আবার অথরিটেরিয়ান না হয়ে যান, সেই রিপ্রেজেন্টেশন থাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব রিজওয়ানুল হক। আমি আপনার কাছে আবারও ফেরত আসব। জনাব তৌফিকুল ইসলাম রিমন, আপনি সিনিয়র প্রিন্সিপাল প্ল্যানিং অফিসার নটিংহাম সিটি কাউন্সিল। আমি যদি আপনার কাছে আসি, আপনার কি এক্সপেকটেশন ইন্টারিম গভর্নমেন্টের কাছে? আমরা দেখছি যে ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন রিফর্ম শুরু করেছে। আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আপনার কি এক্সপেকটেশন? অনেক এক্সপেকটেশন থাকতে পারে, বাট আপনি আপনার ব্যক্তিগত পর্যায় থেকে যদি আপনি বলেন আপনার এক্সপেকটেশনটা কি ইন্টারিম গভর্নমেন্টের কাছে? আচ্ছা, ধন্যবাদ আদনান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার এক্সপেকটেশন, আমি প্রফেশনাল সাইড থেকে বলতে চাই যে আমি আসলে লোকাল গভর্নমেন্টে কাজ করতেছি ইউকেতে বেশ কয়েক বছর ধরেই। তো এই লোকাল গভর্নমেন্টটাকে আমরা যদি এম্পাওয়ার করতে পারি বাংলাদেশে, তো বাংলাদেশে হয় কি যে আমাদের যে ক্ষমতাগুলো, সেটা কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রী বা আমলাদের কাছে এতই মানে কুক্ষিগত করা যে লোকাল গভর্নমেন্ট আমাদের আছে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে সেইভাবে এম্পাওয়ার করতেছি না। এইখানে যেমন ইউকেতে যেমন লোকাল গভর্নমেন্টের যে পাওয়ার বা তারা যে জিনিসগুলো নিয়ে কাজ করে, সেটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশে হচ্ছে না।
যেমন আমরা হয়তো লোকাল গভর্নমেন্টের চেয়ারম্যান, মেয়র এগুলো নির্বাচন করতেছি, কিন্তু সেখানে কিন্তু যে ভালো কোনো অফিসার যারা তারা কাজ করতেছে, বিভিন্ন টেকনিক্যাল এক্সপার্ট যারা, এরকম কিন্তু খুব কম আর কি আছে, কিন্তু খুবই কম। তো এইটা যদি আমরা এমপাওয়ার করতে পারি তাহলে কিন্তু এই যে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা বা আমলাদের হাতে যে ক্ষমতা, যে কারণে এই যে এতগুলো অনেক কিছু হয়ে গেল, এটা কিন্তু অনেকাংশে কমবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা প্রফেশনাল দিক থেকে আমি যেটা বলতে চাই, আমাদের যে প্রফেশনাল অর্গানাইজেশন গুলো আছে, যেমন শিক্ষক সমিতি, শিক্ষকদের রাজনীতিটা বন্ধ করতে হবে, এবং অন্য প্রফেশনাল অর্গানাইজেশন যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তারদের যে অর্গানাইজেশন গুলো আছে, এগুলোতে কিন্তু আমরা এখন এই যে লাল, নীল এবং স্বাধীনতা বঙ্গবন্ধু পরিষদ এইসবে বিভক্ত হয়ে গেছি, বা জিয়া পরিষদ। তো এই জিনিসগুলো আমরা যদি ইউকেতে বা আমেরিকাতে দেখি, এইসব জায়গাতে কিন্তু অবশ্যই প্রফেশনাল অর্গানাইজেশনের নির্বাচন হবে, কিন্তু সেটা ব্যক্তিগত ভাবে। সেটা যদি আমরা পার্টিজান করে ফেলি তাহলে কিন্তু প্রফেশনালিজমটা যেটা হয়েছে বাংলাদেশের লাস্ট 15 ইয়ার্স বা এর আগেও, যে প্রফেশনালরা কিন্তু পলিটিক্যাল পার্টির সাথে মিশে একাকার হয়ে গেছে, তাদের কিন্তু মানে আলাদা যে ভিউ বা টেকনিক্যাল এক্সপার্ট সেটা কিন্তু আসলে মানে কখনোই ইনপুট দিতে পারে না। তো এই জায়গাটাতে আমাদেরকে ওই অর্গানাইজেশন গুলোর যাতে স্ট্রাকচার গুলো চেঞ্জ হয়, নিয়মগুলো চেঞ্জ হয়, সেই ব্যাপারে আমাদেরকে খুব ডিপলি কাজ করতে হবে। এই কারণে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তী সরকারকে একটু সময় দিতে হবে। জি, অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি জনাব সৈয়দ নিয়াজ আহমেদ, সিনিয়র জার্নালিস্ট এবং ব্রডকাস্টার, উনি আমাদের সাথে জয়েন করেছে। জনাব সৈয়দ নিয়াজ আহমেদ, আমি যদি আপনার কাছে আসি, আপনার কি এক্সপেকটেশন? আমরা জনাব বুলবুল হাসান বলছিল যে এই যে মিডিয়া ন্যারেটিভটা কন্ট্রোল করার একটা প্রচেষ্টা ছিল বিগত 15 বছরে, এবং সেটার বহু নজির আমরা দেখেছি। আপনি একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে, একজন ব্রডকাস্টার হিসেবে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আপনার কি এক্সপেকটেশন? জনাব সৈয়দ নিয়াজ আহমেদ। জি, আসসালামু আলাইকুম। Thank you for this opportunity, Adnan, and good afternoon to everybody. What we expect and what we get are two different things in our life. Our expectation is that we want a corruption-free country, and this includes everything. Whatever you say, it will be included in that. We want a reorganization of the Election Commission. We want a reorganization of the judiciary and all the status apparatus. Tarpore the Public Service Commission, we've got two Public Service Commissions, one for the higher and one for the lower positions. Then if we have the Parliament, the Parliament needs reforms. A candidate, before he submits his application, he should be properly vetted. Tarpore tar biruddhe ki ache na ache, banke ki ache, all it should be properly vetted, not just waiting hoye gelo ek office je mani kagoj niye ashen hoye geche. No, there should be no eyewash. And then if we have another look at our security, and security means, I mean, the army, the air force, the navy, and we recently come up the Ansar Bahini. That is another problem that has been created. See. Then bring back the election. Without all these reforms, we can't have. We have had elections so many times. কয়েকবার election হয়ে গেছে, এই যে বর্তমান সরকার ছিল 3 বার ইলেকশনে উইন করে আসছেন, and they have been there. They've been elected on paper. They were elected and majority নিয়ে আসছেন. But has it served the purpose that we want the Absolutely. government to serve? Absolutely. Has it served? This is a question. Now, to expect that this magic wand that this Dr. Yunus has or his compatriots have, they do not have a magic wand. They cannot bring perform magic in 25 days. ধন্যবাদ। To expect that they will do this. Sure. অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার আসব। বুলবুল ভাই আমাদের সাথে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা যুক্তরাজ্যে আছেন, আপনারা স্কাই 780-তে এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। তাছাড়াও কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আমরা কথা বলছি বাংলাদেশ নিয়ে, সেফার, বেটার, প্রসপারাস বাংলাদেশ, এই টপিকে কথা বলার জন্য। এবং এই টপিকে কথা বলার জন্য আমার সাথে আজকে এনটিভি ইউরোপে সশরীরে আমার সাথে উপস্থিত আছেন জনাব বুলবুল হাসান, সিনিয়র জার্নালিস্ট এবং ব্রডকাস্টার। তাছাড়াও অনলাইনে আমার সাথে সম্মানিত আরও বেশ কিছু অতিথি জয়েন করেছেন। আমি ওনাদেরকে পর্যায়ক্রমে পরিচয় করিয়ে দিব। আমি বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম সিনিয়র জার্নালিস্ট এবং ব্রডকাস্টার জনাব নিয়াজ আহমেদের সাথে আমি কথা বলছিলাম। জনাব নিয়াজ আহমেদ, আমি যদি আপনার কাছে ফেরত আসি ভেরি ব্রিফলি,
আপনি একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে আমি যে প্রশ্নটা করছিলাম যে বাংলাদেশে আমরা দেখেছি গত 15 বছরে যে পার্টিকুলারলি প্রাইম মিনিস্টারের যে প্রেস কনফারেন্সগুলো হতো, এটা যে সাংবাদিকরা প্রশ্ন করবে, মিডিয়ার তো একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে আমাদের সোসাইটিতে। তারা দেখা যেত যে যেই সব প্রশ্ন করতো সেটা কিন্তু কোনো জার্নালিজমের কোনো স্ট্যান্ডার্ডে সেটা যায় না। আপনার কাছে কি মনে হয়, এবং ইন নিয়ার ফিউচার বাংলাদেশের মিডিয়াতে কি ধরনের রিফর্ম আপনি চান, বা বাংলাদেশের সাংবাদিকদের কাছে আপনার কি ধরনের রেকমেন্ডেশন থাকবে? জনাব সৈয়দ নিয়াজ আহমেদ। Thank you, Adnan sir. Actually, if a prime minister has reigned for 15 years unopposed, if a party is in power for 15 years unopposed, then all the problems start with the belief that we are the supreme. The question time যেটা হওয়া উচিত ছিল সেটা it was not question, it was lollipop question যে দেওয়া হয়তো ওনাকে, and she would answer, and she would, sorry to say this, but she was sometimes very rude in her answers. See, so আমরা যারা বিদেশে থাকি আমরা তো we can ask rude questions and we can get rude answers, and we are used to it, you see. But if our questions are not to the point, আমি বুঝি সেটা যে উনি আমাকে স্ন্যাপ করবেন, কিন্তু আমি তো নর্মাল কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করি, long time ago I had the opportunity to interview her, the lady in Dhaka, and I had asked her a question, and she said that this is an absurd question. See, I took it, all right. Then I went on to another question, but this was not for a television company, but it was for a print media in Saudi Arabia. See, so it was okay. But questions, we don't have the journalists who have the backbone to stand up and ask, except a few that we have. Sometimes some other channel and then I hats off to them. We want a journalist community that can stand up, and it has to be supported by the public and the news readers and the readers of the, because our support comes from the public, our support comes from the news readers, the who view our program, and then they support us. আমরা তো আকাশ থেকে নামিনি, আমরা চাঁদ থেকে আসিনি। We are citizens of this country, we have the love for this country, and we believe that it can be made better. ধন্যবাদ। Question time যদি না হয় তাহলে আর what is the use of the journalist? Absolutely. Then journalists are appointed as her advisors, or a particular person was appointed recently, as he used to call himself journalist emeritus. I do not know where he got that term from. The professor emeritus we have heard of. ধন্যবাদ। জি সৈয়দ নিয়াজ আহমেদ, অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন যে ভবিষ্যতে জার্নালিস্টরা ওনাদের যে এথিক্স, যেই ইন্টারন্যাশনাল কোড, এইগুলো ওনারা ফলো করবে, ওনারা যেন যারা ক্ষমতায় আছে তাদেরকে এমন সব প্রশ্ন করে যেন তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এগুলো তো ইম্পর্টেন্ট ম্যাটার, সেটা যেন তারা এনশিওর করে। যেন বুলবুল হাসান, আমি আপনার কাছে যদি ফেরত আসি, আমি আপনার তৌফিকুল ইসলাম রিমন সাহেব বলছিল যে এই যে নীল দল, লাল দল, কালো দল, সাদা দল, কত দল, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, এইগুলো করে বাংলাদেশের যে পাবলিক ইউনিভার্সিটির পার্টিকুলারলি শিক্ষক যারা, ওনারা কোথায় গবেষণা, টিচিং, এইগুলোতে মনোযোগ দিবে, এইগুলো নিয়ে ব্যস্ত। উনি বলছিল যে এইসব থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আপনার কি রেকমেন্ডেশন? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন থেকেই আমার কাছে মনে হয়েছে যে ৭৩-এর যে অধ্যাদেশ, অর্থাৎ ৭৩-এর অধ্যাদেশের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে যে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে সেটি কতটুকু চর্চা হয় সেটি নিয়ে কিন্তু সেই তরুণ বয়সে আমার মধ্যে কিন্তু এক ধরনের প্রশ্ন জেগেছিল। কেন জেগেছিল? তার কারণ হচ্ছে যে তরুণ শিক্ষকটি বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন, তিনি তার একটা ভালো ফ্ল্যাটের জন্য বা কোনো একটা ভালো অ্যালোকেশনের জন্য বা প্রমোশনের জন্য আমি মধুর ক্যান্টিনে ধর্ণা দিতে দেখেছি ছাত্র নেতাদের কাছে। তো যদি আসলে সত্যিকার অর্থে মেধা ভিত্তিক হতো পুরো বিষয়গুলো, এবং ৭৩-এর অধ্যাদেশ যদি সঠিকভাবে কাজ করত, যেভাবে কাজ করার কথা, যে অঙ্গীকার থেকে ৭৩-এর অধ্যাদেশটি প্রণীত হয়েছে, তাহলে কিন্তু এই অবস্থা ভেতর দিয়ে আমাদেরকে যেতে হতো না। গত ৫০ বছরে আমরা কিন্তু আপনি কি এটার এগেইনস্টে? আপনার কি মানে ৭৩-এর যে অধ্যাদেশ, মানে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের বিরুদ্ধে আমি নই, কিন্তু সেটির
রিফর্ম দরকার, রিফর্ম সেটি দরকার, কিন্তু এক sure. ধরনের সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অবশ্যই। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নবায়ন অবশ্যই, করতে হয়। অবশ্যই, কোনো অবশ্যই। কিছু কিন্তু কনস্ট্যান্ট না। Sure, sure. এই যে রাষ্ট্রের যে ধারণাটি, সেই ধারণাটি কিন্তু বদলে গেছে, গণতন্ত্রের ধারণাটিও কিন্তু বদলে গেছে। গণতন্ত্র একটা সময় যেভাবে চিন্তা করা হতো, এখন মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এমনকি যদি আপনি অর্থনীতির কথাও বলেন, জি। অর্থনৈতিক ভাবনায় মানুষের যে আকাঙ্ক্ষার বিষয়টি, সেটি কিন্তু একটা সময় পর্যন্ত ইনক্লুডেড ছিল না। রাইট। কিন্তু আধুনিক অর্থনীতির তত্ত্ব বলছে যে আপনি কতটুকু স্বাধীনভাবে চিন্তা করতে পারছেন, সেটাও কিন্তু আপনার উন্নয়নের সঙ্গে অবশ্যই, সম্পর্কিত, অবশ্যই, অর্থনৈতিক অবশ্যই। যে অগ্রযাত্রা সেটির সঙ্গে Definitely, সম্পর্কিত। definitely. কাজে আমার কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের বিষয়টিকে রিভিউ করার প্রয়োজন রয়েছে, এবং রাজনৈতিক সরকারগুলো গত কয়েক দশকে একটা বিষয় বুঝতে পারেন না, যে বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে আসলে টিকে থাকা যায় না। আপনি এই যে ছাত্র রাজনীতির শক্তি দিয়ে, শিক্ষক রাজনীতির শক্তি দিয়ে আপাত দৃষ্টিতে হয়তো টিকে থাকতে পারবেন, কিন্তু লং রানে আপনি যদি সত্যিকার অর্থে একটা সাস্টেইনেবল রাজনৈতিক কাঠামোর ভিতর দিয়ে যেতে চান, তাহলে কিন্তু আদর্শ দিয়ে যুদ্ধটা করতে হবে। আমাদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে আমরা 90-এ একটা বড় গণ অভ্যুত্থান নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার ভেতরে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার ভেতর দিয়ে আমরা ভেতরে আমরা প্রবেশ করলাম, কিন্তু সেই ব্যবস্থাটিকে আমরা দিন প্রতিনিয়তই নষ্ট করে ফেলেছি। অবশ্যই, এবং এটার জন্য সকল রাজনৈতিক দল কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল, তাই না? অ্যাবসলিউটলি, অবশ্যই, অবশ্যই। একটা কথা বলে আমি শেষ করি, যে আমরা একটা গণ অভ্যুত্থান করেছি, আমরা একটা বড় ধরনের স্বাধীনতার যুদ্ধ করে স্বাধীন হয়েছি, আমরা বিপ্লব করতে জানি। বাঙালির কিন্তু এই ট্র্যাক রেকর্ডটি রয়েছে যে আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা একটি ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারি। কিন্তু যে জায়গাটিতে আমার কাছে মনে হয়েছে যে বাঙালির এক ধরনের সীমাবদ্ধতা রয়েছে, সেটা হচ্ছে নির্মাণের ক্ষেত্রে কিংবা বিনির্মাণের ক্ষেত্রে। আপনাকে কিন্তু রাষ্ট্র নির্মাণ করতে হলে এক ধরনের, আমি বলবো যে বিবর্তনের ভেতর দিয়ে যেতে হয়। বিপ্লব আপনি কিন্তু করে ফেলতে পারেন, 9 মাসে আপনি একটা বিপ্লব করে ফেলতে পারেন, কিন্তু 9 মাসে আপনি কিন্তু রাষ্ট্র নির্মাণ করতে পারবেন। অবশ্যই, অবশ্যই। রাষ্ট্র নির্মাণ করতে হলে কিন্তু এক ধরনের এররের ভিত্তিতে যেতে হয়। এই দেশে ম্যাগনা কার্টা কত বছর আগে হয়েছে, অবশ্যই কত শত বছর আগে হয়েছে। অবশ্যই। এই দেশে অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কত বছর আগে হয়েছে। অবশ্যই। সেখানকার শিক্ষা বলেন, ব্যবস্থা বলেন, এবং প্রতিষ্ঠানগুলোর যে পথ চলা দেখেন, এটা কিন্তু বছরের পর বছর ধরে কিন্তু তাদেরকে এক ধরনের ডেভেলপ হচ্ছে। আমার মনে হয় যে ওই জায়গাটিতে আমাদেরকে এই পর্যায়ে এসে কনসেন্ট্রেট করা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শাহরিন আমিন মোনামি, আপনি লেকচারার, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি আপনার কাছে যদি আসি, আপনি যদি বলতেন যে শিক্ষা ব্যবস্থায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আপনি কি ধরনের পরিবর্তন চান, লং টার্ম কি ধরনের পরিবর্তন চান, যা কিনা আমাদের জাতি গঠনে একটা বড় ধরনের পজিটিভ ভূমিকা রাখবে। শাহরিন আমিন মোনামি। জি, আমাকে শোনা যাচ্ছে? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, বলুন। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ পাভেল ফর দিস এক্সেলেন্ট কোয়েশ্চেন। এখন আমরা যে অবস্থাটাতে আছি, আমি আপনার কাছে আসবো, শাহরিন আমিন মোনামি, আমি আপনার কাছে আসবো। ডক্টর নাজমুল ইসলাম, আপনি সিনিয়র লেকচারার, টিসাইড ইউনিভার্সিটি। ডক্টর নাজমুল ইসলাম, আমি যদি আপনার কাছে আসি, ডক্টর নাজমুল ইসলাম শিপলু ভাই, আমি আপনার কাছে যদি আসি, বাংলাদেশের আপনি একজন সিনিয়র একাডেমিক, যুক্তরাজ্যের প্রেক্ষাপট থেকে কি ধরনের ভালো প্র্যাকটিসগুলো আমরা বাংলাদেশে নিয়ে যেতে পারি, যেটা কিনা বাংলাদেশের হায়ার এডুকেশনটাকে রিফর্ম করা যাবে এবং সেটা আমাদের জাতি গঠনে লং টার্ম একটা ইম্প্যাক্ট রাখতে পারবে? থ্যাংক ইউ, ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি আপনাকে, ধন্যবাদ। আচ্ছা, আমি যদি খুব সহজ ভাষায় বলতে চাই কি নিতে চাই, আমি যুক্তরাজ্যের একটা ইউনিভার্সিটি সিনিয়র লেকচারার। আমি কোনো রাজনীতি করি না, আমার ইউনিভার্সিটির অন্য কোনো টিচার রাজনীতি করে না, শিক্ষক রাজনীতি নেই এখানে, তাই না? আমাদের ব্যক্তিগত দর্শন থাকতে পারে, বাট শিক্ষক রাজনীতি নেই। আমাদের কি ছাত্র রাজনীতি আছে ইউনিভার্সিটি? না, স্টুডেন্ট ইউনিয়ন আছে, এবং তারা পরে কিন্তু লেবার, কনজারভেটিভ এরকম ছাত্র রাজনীতি নেই। খুব সিম্পল ভাবে আমরা যদি শিক্ষক রাজনীতি এবং ছাত্র রাজনীতি এই দুইটা, এই জিনিস ইউকে থেকে বাংলাদেশে আমি যদি নিতে পারতাম, আমি খুব খুশি হতাম। কারণ এটা দরকার নেই, সাদা দল, লাল দল, নীল দলের দরকার নাই। কারণ ছাত্রদের যখন দাবি দেওয়া দরকার হবে, তারা এমনিই জেগে উঠবে। আমরা কিন্তু দেখেছি এই যে গণ আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, এসেছে, তারা কিন্তু ছাত্রলীগের ব্যানার থেকে আসেনি, বরং ছাত্রলীগ আরো ঝামেলা পাকিয়েছে। হ্যাঁ, তো বাংলাদেশে আমি বলবো যে শিক্ষক রাজনীতি সোজা বাংলায় বন্ধ করে দিচ্ছে। এবং লং টার্ম বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর যেই অবস্থা, সেইগুলো চেঞ্জ করার জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত? জনাব ইফতি ইসলাম। Yes, one thing actually, Adnan, you may want to ask the studio to check the sound because I can hear you very well. No, you can hear my sound. Some people who are watching say they can't hear, so please ask the studio
to check the sound feed is going out properly. So you may want to check that. Sure, thank you. So in terms of the financial or the economy in the financial sector, I have 2 minutes, or 3 minutes. So I'll make a few points. Firstly, the economy has been traumatized by, and the banking system in particular, by 15 years of AL rule. And some of the estimates on the scale of corruption, it ranges from 100, the chief advisor has said $100 billion has been lost to corruption, with a lot going overseas. And Bangladesh Bank governor has said it might be up to $150 billion. So it's a massive amount. Not only has there been massive losses to corruption, there's been, huge, let's say, the apparatus of state, the administrative apparatus has also been very badly damaged, and many poor economic decisions. So in terms of the priorities, first thing is to stabilize the financial system. The official non-performing loan estimate, NPL, its more technical term, is 9%. The real number is more like 40%. So 40% of the loans in the Bangladesh banking system are actually in default. So there's a massive hole in the balance sheets of many, particularly the Islamic banks that are owned by S. Alam. One estimate is that 100,000 crore taka has gone out. Ifti bhai, apni jodi bolten je what is your expectation in order to fee? We know that you are an expert in this particular field. If you could kindly tell our audience what is your? There is no quick fix. We know that, and the interim government has already started bringing certain reforms. What would be your recommendation for the interim government to do something so that we can see long-term tangible change? We need to see a change in governance in the economy and in particular the banking system. So the Bangladesh Bank governor has already been changing the boards of the banks. Secondly, we need greater transparency of balance sheets, and we need to tidy up. So it's not something I can say in 30 seconds, but we need to fix the banking system. We need to ensure there's liquidity in the near term to avoid a run on the banks. Otherwise, if there's a crash in the banking system and people rush to take the money out, the economy will get very bad. Sure. So there are a number of things, but I'd say the banking system is Thank you. A priority. Yeah. Ifti bhai, thank you so very much. আমরা আজকে কমিউনিটি ম্যাটার্সে কথা বলছি সেফার, বেটার অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ এই পার্টিকুলার টপিকে, এবং এই টপিকে আমাদের সাথে কথা বলার জন্য যুক্তরাজ্য, আমেরিকা, বাংলাদেশ, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশকে যারা ভালোবাসে, সবাই আমরা ভালোবাসি, বাট এক্সপার্ট আমাদের লিমিটেড সময়ের মাঝে আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন পেশার সাংবাদিক, সিনিয়র জার্নালিস্ট, অ্যাকাউন্টেন্ট, লয়ার, বিজনেসম্যান, একাডেমিক, সবাইকে কানেক্ট করার জন্য। আমি আমাদের সাথে এই পর্যায়ে আরও জয়েন করেছে জনাব তপন সাহা, সশরীরে উনি আমাদের এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে জয়েন করেছে। জনাব তপন সাহা, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বিরতিতে যাওয়ার আগে জনাব ইফতি ইসলামের সাথে কথা হচ্ছিল আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর রিফর্ম নিয়ে। আমাদের সাথে জয়েন করেছে জনাব বশির আহমেদ, ফর্মার প্রেসিডেন্ট BBCCI, a very important organization in UK. আমি আপনার কাছে যদি আসি, আপনার কাছে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আপনার পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টের কাছে কি ধরনের এক্সপেকটেশন, পার্টিকুলারলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর কি ধরনের লং টার্ম রিফর্ম দরকার, যেটা কিনা আমাদের দেশের জন্য ভালো হবে? আপনার মাইকটা যদি একটু আনমিউট করে নেন জনাব বশির আহমেদ। অসংখ্য ধন্যবাদ। আমি রিপিট করব না, আমার অন্যান্য স্পিকাররা বলেছেন। আমি শুধু এটাই আশা করব যে আমাদের যে ইতিহাসের যেটা বুলবুল অলরেডি স্টোরিতে মেনশন করেছে, যে আমরা যদি বর্তমান সরকার যদি এটা ফলো করে যে কোন কোন আমাদের মেইন অবজারভেশনগুলো ছিল যার জন্য বিগত সরকারগুলা এক্সিকিউট করতে পারেনি। যেমন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেমটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি আশা করব যে বর্তমান সরকার একটু দেখুক, যে খুবই উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা। আমি যদি আপনাকে একটু জাস্ট 30 সেকেন্ডে একটা ফিগার দিই, যে বর্তমানে 26 লক্ষ শিক্ষিত মানুষ বাংলাদেশে বেকার,
এবং এর জন্য প্রতি বছর 30,000 সিভিল সার্ভিস চাকরির জন্য 4 লক্ষ শিক্ষিত গ্রাজুয়েট কিন্তু প্রতিযোগিতা করে থাকে। তো এই যে বর্তমানে যে 5ই অগস্টের এইটা কিন্তু ওয়ান অফ দ্য মেইন রিজন যে বিপ্লবটা যেটা এসেছে। আমি আশা করব যে আমরা যারাই এখন ক্ষমতায় আছেন এই সেক্টরটা দেখার জন্য, এবং এজ এ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স হিসাবে আমরা সরকারের সাথে বিগত 20-25 বছর থেকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে যে আমাদের বর্তমান অর্থনীতি শুধু 85% আরএনজি সেক্টরের আছে উপর নির্ভর এবং রেমিটেন্সের উপর। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ বাই 2029 আমাদের কিন্তু জিএসপি ইমপ্লিমেন্টেশন হবে ইউরোপিয়ান দেশগুলোতে, যার জন্য আমাদের অন্যান্য সেক্টরগুলোর প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে, আমরা এটাকে ডেভেলপ করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ জনাব তপন শাহ। আপনার কি কমেন্ট এই ব্যাপারে? এখানে লং টার্মটা আপনি জি বলছেন, আসলে লং টার্মে যেহেতু উনি বলছিল যে যারা অনেক শিক্ষিত তরুণ তারাও কিন্তু একটা আপনার বর্তমান প্রেক্ষাপটে আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক বেশি, এবং বাংলাদেশে যা হয়েছে এটার পিছনে এটা একটা বড় কারণ ছিল। এটা শুধু সরকারের রাজনৈতিক এজেন্ডা না, বাট আমাদের ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটির জন্য এই পার্টিকুলার ম্যাটারটা অ্যাড্রেস করা উচিত। এটা আমার মতে আর কি, যেটা আমি যতটুকু বুঝতে পারি যে আসলে এটা ওয়ান অফ দ্য রিজন ছিল না, এটাকে ইউজ করা হয়েছে। বাট এখানে নির্বাচন না হওয়ার কারণে আসলে জনমনে যে ক্ষোভটা ছিল এটার প্রতিফলন আসছে। ওইটাকে যদি আমরা মেইন ধরি তাহলে আমরা হয়তো অনেক রিজনগুলো আমরা ভুলে যাব। সবচেয়ে বড়টা যে ছিল আমার মনে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সেক্টর, যেহেতু ভাই বললেন, ওই জায়গাটা তছনছ করা হয়েছে। ওখানে বাংলাদেশে যে এফআরসি, যেটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, তাদের যে কাজ করার কথা স্বাধীনভাবে, যে এই দেশে যেটা ছিল এফসিএ, ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি, ওই এফআরসিকে যদি কার্যকর করা হতো তাহলে ফাইন্যান্সিয়াল সেক্টরে যে দুর্নীতিটা, যে অব্যবস্থাপনাটা ছিল, দুর্বৃত্তায়ন ছিল, এটা কিন্তু হতো না। এটা যদি না হতো তাহলে কি হতো, যে দেশের যে মানুষের যে ক্রয় ক্ষমতা, যে মুদ্রাস্ফীতি, এগুলি বাড়তো না। হ্যাঁ, আসলে কি এখন রিক্সাওয়ালা সে তো চাকরির জন্য আসে নাই। যদি বলি যে বিপ্লবটা হয়েছে চাকরির জন্য, এটা ভুল আইডিয়া। ওটাকে ইউজ করা হয়েছে, বাট মেন কারণগুলি ছিল যে এক একটা সেক্টরে সব জায়গায় সমস্যা জর্জরিত ছিল। তো ফাইন্যান্সিয়াল সেক্টরটা আমার মনে হয়, যেহেতু আপনি ইন্টারেস্টিং পয়েন্ট, আমি যেটা বলতাম যে লং টার্মে যদি গভর্নমেন্ট কিছু করে, এই গভর্নমেন্ট তো টেম্পোরারি গভর্নমেন্ট, জানি না কতদিন থাকে, বাট বাংলাদেশের যতদিন পর্যন্ত এফআরসিকে পুরাপুরি স্বাধীনভাবে কাজ করতে না দিবে, যেটা জুডিশিয়াল সিস্টেম যেরকম সেম এখানে এফআরসি, কারণ একটার পর একটা ব্যাংক বসে যাচ্ছে, 6টা থেকে 7টা ব্যাংক হয়তো পড়ে যাবে, এইটার দায়টা কে নিবে? সরকারকে নিতে হবে। ধন্যবাদ। তো সরকার তো পারবে না ফাইন্যান্সিয়াল সেক্টরকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। অবশ্যই আপনাকে এটার জন্য অনেক ধরনের সমস্যা সামনে আসবে, যদি আমি সময় পাই আমি ব্যাখ্যা। অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জনাব আমাদের সাথে আরো জয়েন করেছে জনাব মাহতাব মিয়া, উনি চেয়ারম্যান নিউ ক্যাসল বাংলাদেশি অ্যাসোসিয়েশন। জনাব মাহতাব মিয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব মাহতাব মিয়া, আপনার ক্যামেরাতে মনে হয় একটু টেকনিক্যাল প্রবলেম আছে, আপনি যদি ক্যামেরাটা ল্যান্ডস্কেপ করে আমাদের সাথে যদি জয়েন করেন। আমার মনে হয় এটা আপাতত আর হবে না, জি যেভাবে আমি বলতে থাকি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না, ক্যামেরাটা যদি সোজা করেন। জি, এখন ঠিক হয়েছে কি? জি, আপনার ক্যামেরা, জি আপনি যদি বলেন। আমি জানি আপনার অনেক পোর্টফোলিও, আপনি ব্যবসায়ী, আপনি সামাজিক সংগঠক। আমি একজন প্রবাসী, আপনি একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে বাংলাদেশ গঠনে, বাংলাদেশের এই যে রিফর্ম হচ্ছে, আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি? আপনার কি রেকমেন্ডেশন, যে প্রবাসে যারা আছে, সেটা যুক্তরাজ্যে হোক, ইউরোপে হোক, আমেরিকাতে হোক, বাংলাদেশের রিফর্মে তারা কিভাবে কনস্ট্রাকটিভ ভূমিকা রাখতে পারে? থ্যাংক ইউ আদনান। ইউ রাইটলি, কি শুনতে পাচ্ছেন আমাকে? না, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, থ্যাংক ইউ। অ্যাজ ইউ রাইটলি সেড, আমি ব্যবসায় সাথে সাথে আমি একজন ক্ষুদ্র কমিউনিটি অ্যাক্টিভিস্ট। তো অবভিয়াসলি আপনারা সবাই জানেন যে বাংলাদেশের থেকে প্রায় 15 মিলিয়ন আমরা প্রবাসী বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন করতেছি, যা বাংলাদেশের মূল ব্যয় যে ফরেন কারেন্সির half of the 50% ফরেন কারেন্সি আর্ন বাই দিস 15 মিলিয়ন হার্ড ওয়ার্কিং প্রবাসী বাংলাদেশিরা। এবং শুধু এটাই না,
আমাদের মাধ্যমে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি উই হ্যাভ সাপোর্ট, উই ডু সাপোর্ট লাইক ইনক্লুডিং দ্য ফ্যামিলি another 60 million আমাদের ফ্যামিলি যদি ধরি, so another 60 million people depending on our 15 million প্রবাসী। Obviously এই কারণেই আমরা উই আর স্টেক হোল্ডার ইন বাংলাদেশ। অ্যাবসলিউটলি। আমি অনেকদিন যাবত বলে আসতেছি যে বাংলাদেশ গঠনে বিশেষ করে পলিসি মেকিং এ আমাদের এই 15 মিলিয়ন প্রবাসী থেকে একটি বিশেষ করে সংরক্ষিত আসনে অন্তত 15-25 পার্লামেন্টারিয়ান নেওয়া উচিত, যাতে করে আমরা we can become a stakeholder in the for the better Bangladesh গঠন। ধন্যবাদ আপনাকে। জি, আমরা আরো লক্ষ্য করছি বিভিন্নভাবে আমরা দাবি দাবা প্রবাসীদের, অনেক সময় মন্ত্রী মিনিস্টাররা আসছেন আমাদের দাবি দাবা তুলে ধরেছি, তারা আসলে আমাদেরকে ফলস আশ্বাস দিয়ে সব কিছু বলে যায়। এদিকে যদি একটু নজর দেওয়া যায়, সংস্কারের মাধ্যমে একটা বেটার প্ল্যাটফর্ম নিয়ে আসা যায় যে particularly to serve the welfare and well-being of the প্রবাসী বাংলাদেশ। ধন্যবাদ জনাব মাহতাব মিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমাদের সাথে আরো জয়েন করেছে ডক্টর খন্দকার আলী কাউসার, উনি কনসালটেন্ট নিউরোসার্জন, ন্যাশনাল হেলথ সার্ভিস। ডক্টর খন্দকার আলী কাউসার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর খন্দকার, ঠিক আছে। আমাদের সাথে আরো এই পর্যায়ে জয়েন করেছে ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, নিউক্লিয়ার ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার, রোলস রয়েস। জনাব ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আমি যদি আপনার কাছে আসি, আপনি যদি বলতেন যে ওনারা বলছিল যে শিক্ষিত যারা বাংলাদেশে আছে তাদের মাঝে যে বেকারত্ব, এবং আরও একটা কথা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটা ফেনোমেনা হচ্ছে যে যারা ভালো পড়ালেখা করে তারা সবাই বাইরে চলে যায়, বাইরে গিয়ে আরও ফার্দার স্টাডি করে বিদেশে ভালো চাকরি করে বিদেশেই থেকে যায়, যে ব্রেন ড্রেন যেটা। আপনি একজন একাডেমিক, একজন সিনিয়র ইঞ্জিনিয়ার, আপনি খুব স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন। আপনার প্রেক্ষাপট থেকে আপনার কি রেকমেন্ডেশন থাকবে? ইন্টারিম গভর্নমেন্ট যারা শিক্ষিত যারা আছে স্টিল, যারা বাংলাদেশে তারা একটা স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট তাদের ভিতরে অনেক বেশি, কি করতে পারে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট কি করতে পারে এটা মানে ফিক্স করার জন্য? যদি আমরা জানি ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা কতদিন থাকবে, উই স্টিল ডু নট নো, বা নিয়ার ফিউচার গভর্নমেন্টের কাছে আপনার কি রেকমেন্ডেশন থাকবে? ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ধন্যবাদ পাবেল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি যেটা বলবো আমার পার্সপেক্টিভে, বাংলাদেশে এখন যে আনএমপ্লয়মেন্ট যেটা ক্রাইসিস চলতেছে, এটার পিছনে কিন্তু খুবই পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স আছে। কারণ যেহেতু দেশে কোনো মেধাভিত্তিক কিছু হয় না, মেধার ভিত্তিতে ওইখানে নিয়োগ হয় না, প্রমোশন হয় না। হয়তো একটা ভালো স্টুডেন্ট, সে পড়াশোনা শেষ করে অনেক জায়গায় চাকরির চেষ্টা করে, কিন্তু তার যদি মামা না থাকে, চাচা না থাকে, তাহলে হয়তো চাকরি পায় না। এই জাতীয় ব্যবস্থাগুলো যতদিন চলবে ততদিন এই ব্রেইন ড্রেনগুলো কিন্তু চলতেই থাকবে। কারণ বাইরের দেশে কিন্তু এই মেধাবী স্টুডেন্টদের অনেক ডিমান্ড আছে, তারা তাদেরকে নিয়ে আসতেছে, অনেকে স্কলারশিপে যাচ্ছে ইউএস, ইউকে, আমেরিকা, বিভিন্ন দিকে। এই জিনিসটা অবশ্যই প্রথম যে জিনিসটা, এই জিনিসটা বন্ধ করতে হবে, যে দেশে মেধাভিত্তিক নিয়োগ হতে হবে, বিভিন্ন প্রতিষ্ঠানে মেধাভিত্তিক প্রমোশন হতে হবে, মেধাভিত্তিক কাজ চালাতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা পয়েন্ট যেটা অ্যাড করব, যে যেটা হয়তো যে আমার ক্ষেত্রে সত্যি, যে এখন আমি হয়তো মিড ক্যারিয়ার, এখনো যদি আমি চিন্তা করি যে আমি এখন বাংলাদেশে ফেরত যাব আমার ফ্যামিলি সহ, তাহলে আমি যদি চিন্তা করি এখানে আমি একটা ভালো কোম্পানিতে কাজ করছি, আমি একটা ইউনিভার্সিটিতে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, বাংলাদেশে কি আমি কি করতে পারি? বাংলাদেশে কিন্তু আমার জন্য কোনো অপরচুনিটি নেই। আমার এই কোয়ালিফিকেশন নিয়ে অনেক জায়গায় আমি অ্যাপ্লিকেশনই করতে পারবো না, মোস্ট অফ দ্য প্লেসেস। ওইখানে এজ রেস্ট্রিকশন আছে, ওইখানে আরো অন্য ধরনের রেস্ট্রিকশন আছে, যে কোন প্রতিষ্ঠান থেকে পড়ছে বা কিভাবে পড়ছে, অনেক ধরনের রেস্ট্রিকশন আছে। সো যদি বাইরের এই ব্রেইন ড্রেনটাকে বন্ধ করতে হয়, তাহলে এই রেস্ট্রিকশন গুলো তুলে দিতে হবে। এখানে আমরা দেখি যে আমি কিন্তু আপনি বড় বড় ইউনিভার্সিটি বা বিভিন্ন কোম্পানিতে কোনো এখানে এজ রেস্ট্রিকশন নেই, আপনি 50 ইয়ার্স আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী সেই অনুযায়ী একটা পোস্টে জয়েন করতে পারবেন। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এই সুযোগটা খুবই লিমিটেড। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে এই পর্যায়ে আরও জয়েন করেছে মোহাম্মদ তাকি ইয়াসির, অ্যাডভাইজার, দ্য অর্গানাইজেশন ফর গ্লোবাল পলিসি অ্যান্ড ডায়ালগ। মোহাম্মদ তাকি ইয়াসির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ডক্টর পাগল, শুনতে পাচ্ছি। ডক্টর মোহাম্মদ তাকি ইয়াসির, আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, অ্যাজ এ ইয়াং পারসন,
এই বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আপনার কি এক্সপেকটেশন ভেরি ব্রিফলি, এবং নিয়ার ফিউচার যারা গভর্নমেন্ট ফর্ম করবে, এগেন ইন্টারিম গভর্নমেন্ট জানি না ওনারা কতদিন থাকবে, নিয়ার ফিউচার আবার যখন একটা ডেমোক্রেটিক ইলেকশনের মাধ্যমে যখন গভর্নমেন্ট ফর্ম করবে, আপনার কি এক্সপেকটেশন থাকবে তাদের কাছে, কি ধরনের লং টার্ম চেঞ্জ তারা আনতে পারে? মোহাম্মদ তাকি ইয়াসির। Thank you so much, Dr. Pavel, for giving me the floor. A lot of great expectations has already been put forward. I'm just going to briefly touch upon a few expectations from my end. Firstly, my expectation is that the interim government must ensure a smooth transition towards a stable and democratic governance structure. It is imperative that the interim government acts as a caretaker that prioritizes stability, fairness, and lays down the groundwork for a robust democratic process. The interim government should immediately focus on restoring law and order throughout the country. For those of us living in Bangladesh, we are currently experiencing a lack of law and order, for which an air of uncertainty is being spread across. Secondly, the interim government must operate with the highest level of transparency and accountability. Clear communications with the public about actions and decisions is essential to build trust. We must see regular updates on the progress of the transitional plans, as well as strict measures to prevent corruption and misuse of power. The interim government should also work towards preparing the ground for free and fair elections. This involves updating voter rolls, ensuring the independence of the Election Commission, and creating a level playing field for all political parties. Addressing the economic concerns such as stabilizing the currency and controlling inflation is equally important to prevent further destabilization. And lastly, the interim government must protect human rights, including freedom of speech and ensure that no laws are used to suppress dissent. Thank you. Mohammad Taki Yasir, thank you so very much for your insightful comment. Thank you very much. Thank you. আমাদের সাথে এই পর্যায়ে আরও জয়েন করেছেন ডক্টর খন্দকার আলী কাউসার, উনি কনসালটেন্ট নিউরোসার্জন, ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকে। জনাব খন্দকার আলী কাউসার, আমি যদি আপনার কাছে আসি, আপনার যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্ট বা ফিউচার গভর্নমেন্টের কাছে আপনার কি রেকমেন্ডেশন থাকবে যে পাবলিক হেলথ সেক্টরে আমরা জানি যে যেই ধরনের বিড়ম্বনা পোহাতে হয় বাংলাদেশে, মানুষের তো পাবলিক হেলথ সেক্টরের প্রতি যে ট্রাস্ট সেটাও খুব একটা বেশি নেই। দেখা যায় কিছু হলেই যারা অ্যাফোর্ড করতে পারে তারা প্রাইভেট সেক্টরের দিকে, প্রাইভেট হসপিটালে চলে যায়। আপনার অভিজ্ঞতা থেকে ইন্টারিম গভর্নমেন্ট এবং ফিউচার গভর্নমেন্টের কাছে কি রেকমেন্ডেশন থাকবে আমাদের পাবলিক হেলথ সেক্টরটাকে কিভাবে রিফর্ম করা যায়? ডক্টর খন্দকার আলী কাউসার। ধন্যবাদ আপনাকে পাবেল। আমি আসলে এই গভর্নমেন্টের প্রতি খুবই আশা নিয়ে তাকিয়ে আছি, কারণ এটা লিড করছেন একজন স্বনামধন্য অর্থনীতিবিদ এবং এর সঙ্গে যারা রয়েছেন তারা যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ, এবং সবচেয়ে বড় কথা যে আন্দোলনের মাধ্যমে এই গভর্নমেন্টে এখানে এসেছে সেটা আমরা ধরে রাখতে পারি এবং সেটাকে যেন আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই মূল্যবোধ থেকে আমি আশা করব এই গভর্নমেন্টের কাছে যে পাবলিক সেক্টরকে আরো অনেক বেশি শক্তিশালী করে তুলতে হবে। যেমন আমরা জানি যে ঢাকা মেডিকেল কলেজে এত অপ্রতুলতার মধ্যে চিকিৎসকরা চিকিৎসা দেন, কিন্তু এখানে আমরা দেখেছি যে চাঁদার ব্যাপার বা সামান্য একটা ট্রলির জন্য দেখা যায় যে রোগীরা সেই সেবাটা পাচ্ছে না যদি তারা টাকা খরচ না করেন। এরকম ছোট ছোট জায়গাগুলোতে যদি প্রথমে আমরা কিছু ইন্টারভিন করতে পারি তাহলে ব্যাপারগুলো অনেক সুবিধাজনক হয় আর কি। আর এর থেকে বড় পরিসরে যে চিকিৎসাটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া, সেটার জন্য চিকিৎসকদের মান উন্নয়নের জন্য যেটা যোগ্যতার ভিত্তিতে পদায়ন, যেটা অনেকটাই ব্যাহত হয়েছিল, আমি বলতে বাধ্য হচ্ছি যে রাজনৈতিক পদায়নের কারণে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে তারা সেই পদটাকে ধরে রাখার জন্য যতটা বেশি পরিমাণে রাজনীতিতে সময় দিয়েছেন ততটা বেশি পরিমাণে চিকিৎসায় সময় দেননি। এই ব্যাপারগুলোকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি, আপনার ডাক্তারদের ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে এটা হয়েছে, মানে প্রফেশনাল কাজে গুরুত্ব না দিয়ে কিভাবে আপনার ক্ষমতায় যারা আছে তাদেরকে কিভাবে ইমপ্রেস করা যায় সেটা নিয়ে ব্যস্ত ছিল। ডক্টর কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। আমি জনাব বুলবুল হাসান, আপনার কি কমেন্ট? কয়েকটা জিনিস আপনার, একটা হচ্ছে যে আমরা শিক্ষক রাজনীতি নিয়ে কথা বলেছি, ছাত্র রাজনীতি নিয়ে কথা বলেছি, এখন যিনি স্বাস্থ্য খাত থেকে রিপ্রেজেন্ট করছিলেন তিনিও বললেন, দেখেন বাংলাদেশে কিন্তু এই যে
সুবিধা নেওয়ার জন্য একটা রাজনৈতিক দলের ব্যানারে এসে একটা অ্যাক্টিভিজম করা বা একটা পেশাজীবী সংগঠনের নামে এক ধরনের তদবির বাণিজ্য থেকে শুরু করে সবাই প্রত্যেকটা পেশায় রয়েছে। কাজেই খুব আলাদা করে বলার সুযোগ নেই। আমার কাছে মনে হয় যে মেধার গুরুত্ব যে সমাজে থাকে না, মেধার গুরুত্ব যে গণতান্ত্রিক সমাজে অনুপস্থিত, সেখানে এই সংকটটি হয়। এবং আমাদের কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না যে আমরা তো এক ধরনের মব জাস্টিসের মধ্যে আছি, যে 16 বছর বা 15 বছরে আওয়ামী লীগ অনেক কিছু খারাপ করেছে, কাজেই বাংলাদেশের তাবৎ সমস্যাটা হচ্ছে আওয়ামী লীগেরই সৃষ্ট। এটা কিন্তু এভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই, কারণ এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে এসছে। এবং আওয়ামী লীগ, বিএনপি যারাই বলেন না কেন, এরশাদের সময় প্রতিষ্ঠানগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়েছে। ম্যাগনিটিউড অনুযায়ী, স্কেল অনুযায়ী গত 15 বছরে সব সীমাকে ছাড়িয়ে গেছে, এটা অস্বীকার করা যাবে না। অবশ্যই। কিভাবে একটা ছোট্ট জিনিস, আমি তপনদার কথা থেকে আসছি, যে এই যে ফাইন্যান্সিয়াল সেক্টরের যে দুর্নীতি, ওভারঅল দুর্নীতির যে চিত্র, আপনি দেখেন যে দুর্নীতিকে যখন আপনি প্রাতিষ্ঠানিক রূপ দেবেন, তখন যিনি দুর্নীতি করছেন তার মধ্যেও কিন্তু এক ধরনের অসন্তোষ তৈরি হবে। কিভাবে? যে ছাগল মতিউরের টাকার যে পরিমাণ, ছাগল মতিউর চিন্তা করছে যে কেটলি জাহাঙ্গীর তো আমার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন, কিন্তু তারপরেও তার টাকার পরিমাণ আমার চেয়ে বেশি কিভাবে হয়? কাজেই মানে জাহাঙ্গীর বলেন, মতিউর বলেন, রাম, রহিম, জন, একটা বিরাট অংশ তাদের মধ্যে ওই আকাঙ্ক্ষাটা কাজ করে যে কোনো ধরনের কোনো কিছু না করে এক ধরনের ক্ষমতাসীন দলের সঙ্গে বা ক্ষমতা কাঠামোর সঙ্গে থেকে এই মানুষটা জীবনে সবকিছু করছে, অথচ আমি পড়ালেখা করছি, আমি ক্লাসের মেধাবী ছাত্র, আমার সন্তানকে আমি যেভাবে বড় করছি, এই যে এক ধরনের অসমতা তৈরি হচ্ছে, সোসাইটিতে এক ধরনের ডিসপ্যারিটি তৈরি হচ্ছে, সেই কারণে কিন্তু ক্ষোভগুলো দানা বেঁধে উঠেছে। এবং আমার কাছে মনে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই সব সেক্টরের যে জঞ্জালগুলো আছে, সেই জঞ্জালগুলোকে তো একদিনে পরিষ্কার করা সম্ভব নয়। এই জন্য একটা প্ল্যান দরকার, এবং সেই প্ল্যান তারা আদৌ ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা, নাকি একটি নির্বাচিত সরকার যাবে, হ্যাঁ, সেটার কিন্তু একটা রোড ম্যাপ দেওয়াটা খুব ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব কামাল চৌধুরী। আমি যদি আপনার কাছে ফেরত আসি, জনাব কামাল চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব কামাল চৌধুরী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? যে আপনি যদি বলেন, এই যে আপনার ডক্টর কাউসার, জনাব বুলবুল হাসান, ওনারা বলছিল যে এই যে শুধু যারা ডাক্তার তারা না, সকল সেক্টরে, আপনার সাংবাদিক, ব্যবসায়ী, সকল সেক্টরে এই যে রাজনীতিকরণ এবং যারা ক্ষমতায় আছে তাদেরকে ইমপ্রেস করার জন্য তারা যে কি না করেছে, সার্কাসের মতন হয়েছে। আপনার কাছে আপনার কি রেকমেন্ডেশন থাকবে যে আমরা পলিটিক্যাল কি ধরনের চেঞ্জগুলো আনতে পারি বা প্রাতিষ্ঠানিক কি ধরনের চেঞ্জ আনতে পারি যে এই ধরনের জিনিসগুলো যেন রিফর্ম না হয়? আমরা আমাদের ইনস্টিটিউশনগুলোকে কিভাবে রিফর্ম করতে পারি, তাদেরকে কিভাবে আমরা ক্ষমতায়ন করতে পারি, তা নিয়ে কথা হচ্ছিল। আপনার কি কমেন্ট এই ব্যাপারে? You see, when they do the reform, they very briefly, sure. Yeah, sector-wise. So obviously, the rules and regulations that will apply, for example, election commission, how the candidates, the political candidates, when they campaign, how the funding will be done. Okay, what would be the job, a man's specification for a candidate? Does he have to have a good character certificate? Does he have to demonstrate integrity in the last 5 years or 10 years? So এই রুলস রেগুলেশন গুলাই তারা আনবে, যদি আনে দেন দে উইল বি চেকিং কন্ট্রোল। অলসো বিফোর আই ফিনিশ, ইউ হ্যাভ মেনশন সেভারাল টাইমস তারা কতদিন থাকবে। ইফ ইউ হ্যাভ হার্ড ডক্টর ইউনুস, হি ইজ আস্কিং আস দ্য পিপল হাউ লং উই ওয়ান্ট টু স্টে। জি, এবং আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু কনভারসেশন অলরেডি শুরু করেছে। জি, So not necessarily that the politicians will have to say how long they will stay. It's the people. We must say, if we want them to do a nice job of আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, people will say, কিন্তু সেটা কিভাবে বলবে? কোন ধরনের কোনো রেফারেন্ডামের মাধ্যমে বলবে যে ডক্টর ইউনুস আপনাকে আমরা এতদিন চাচ্ছি না, মানে এটা তো এভাবে বললে হবে না যে জনগণ নির্ধারণ করবে। আপনি একটা নির্বাচন দেন বা কোনো একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে সবাই কি বলে সেটা দেখেন। যারা আন্দোলন করেছে শুধুমাত্র তারা তাকে নিয়ে বসিয়েছে, তার মানে এই নয় যে গণমানুষের প্রত্যেকটা মানুষেরই তাদের ব্যাপারে ম্যান্ডেট রয়েছে এবং সেটাকে কিভাবে ইনস্টিটিউশনালাইজ করা যায়, তাই না মানুষের। যে আপনার জনাব কামাল চৌধুরী, আপনার কি কমেন্ট এই ব্যাপারে? Comment is that they have only second to work, so give them time because the road ahead is hazy, it's frosty. He's not clear. সময়টা কতদিন? Drive on the road. You don't know সময়টা কতদিন? Well, give them 6 months to settle down. In the meantime, the draft. ধন্যবাদ
be able to give you a time estimate. And generally the time taking জনাব up কামাল চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা মানে ভেরি হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট অফকোর্স মানুষের আপনার পাবলিকের যে ওপিনিয়ন সেটাকে কিভাবে ইনস্টিটিউশনালাইজ করা যাবে এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাটার। আমার সময় খুবই সংক্ষিপ্ত, আমি আমার সম্মানিত অতিথি যারা আমার সাথে জয়েন করেছেন সবার ফাইনাল কমেন্ট শুনতে চাইবো। 10 সেকেন্ড আমি প্রথমে শুরু করব, ডক্টর খন্দকার আলী কাউসার আমি আপনাকে দিয়ে শুরু করব। 10 সেকেন্ডে আপনার ফাইনাল কমেন্ট। আমার মাই টাইম ইজ ভেরি লিমিটেড, মাই অ্যাপোলজি। আমি চাই এই সরকারকে কিছু সুযোগ দেওয়া যায়, কিছু সময় দেওয়া যায়, যাতে তারা করে দেখাতে পারে যে একটা অরাজনৈতিক সরকার বা এরকম একটা সেটেল অবস্থা করতে পারে যে কমপক্ষে 3 বছর আমি সময় দিতে চাই, এবং তার মধ্যে থেকে আমি কিছু একটা পেতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। শাহরিন আমিন মোনামি, আপনার কি কমেন্ট, আপনার ফাইনাল কমেন্ট 10 সেকেন্ডে। আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্টকে খুব ফোকাস করতে হবে বিউরোক্রেসির উপরে, দ্য অর্গান দ্যাট নোবডি ইজ টকিং অ্যাবাউট। দিস নিডস রিফর্ম, দ্য সিস্টেমিক কারাপশন দ্যাট হ্যাজ created, এটা আসলে আপরুট করতে হবে এই টেন্টাকলস অফ বিউরোক্রেসি অল ওভার দ্য কান্ট্রি, তাই না? অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ শাহরিন। আই এগ্রি উইথ কোন, থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর নাজমুল ইসলাম আপনার কি ফাইনাল কমেন্ট? ডক্টর নাজমুল ইসলাম। আমি চাই লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতিবিদ বিশ্ববিদ্যালয় এবং কলেজ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তৌফিকুল ইসলাম রিমন আপনার ফাইনাল কমেন্ট 10 সেকেন্ডে। আচ্ছা ধন্যবাদ। আমি যে জিনিসটা আসলে খুব হাইলাইট করতেছি, আমি জাস্ট আমার পরিকল্পনা বিষয়ের দিক থেকে যে একটা ন্যাশনাল প্ল্যানিং পলিসি ফ্রেমওয়ার্ক খুবই দরকার, যেটা যুক্তরাজ্যের মতো। এটা বাংলাদেশে নাই, আমাদের ডিটেইল এরিয়া প্ল্যান ঢাকার জন্য বা চট্টগ্রামের জন্য প্ল্যান আছে, কিন্তু ন্যাশনালি প্ল্যান নাই। এই প্ল্যানটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের সারা দেশের যে সিস্টেমিক্যাল উপায়, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং আমার বিশ্বাস যে আপনি আপনার জায়গা থেকে যারা বাংলাদেশে এই রিলেভেন্ট মিনিস্ট্রিতে আছে তাদের সাথেও যোগাযোগ করে দেখতে পারেন যে প্রবলি দে উইল টেক ইউর রেকমেন্ডেশন, দে শুড টেক ইউর রেকমেন্ডেশন ইনটু সিরিয়াস কনসিডারেশন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন আপনার ফাইনাল কমেন্ট 10 সেকেন্ডে। আমি বলবো যে এটা শুধু জাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না, এটা এখন আমাদের সবার দায়িত্ব। যেরকম একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি আমরা পাইছি টু রিসেট বাংলাদেশ, let's work for it together. Thank you very much. Thank you. Syed Niyaz Ahmed আপনার ফাইনাল কমেন্ট। আপনার মাইকটা মনে হয় মিউট করা আছে, একটু আনমিউট করে কথা বলুন। সৈয়দ নিয়াজ আহমেদ আপনার ফাইনাল কমেন্ট 10 সেকেন্ড। আমার জনাব বশির আহমেদ আপনার ফাইনাল কমেন্ট। যে আমি বলবো যে এজ এ বিজনেস কমিউনিটি আমরা বলবো যে রাজনৈতিক স্টেবিলিটি দরকার, বিকজ আমরা যাই যতটুকু বলি না কেন, স্টেবিলিটি ইকোনমিকে রিকভার না করলে কান্ট্রি উইল ফেস দিস। অনেক ধন্যবাদ, আমার সময় আর নেই, আমি বলবো 5 সেকেন্ড, তপন ভাই 5 সেকেন্ড। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, মাই অ্যাপোলজি। জি, আওয়ামী লীগের